আসসালামু আলাইকুম এভরিওয়ান। পিচ্চি নিশি গল্পের 5 নম্বর পার্ট। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। আওয়াজটা শুনতেই এবার আমি এক ঝটকায় পিছনে তাকালাম। আর পিছনে তাকাতে আমি যা দেখলাম সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। কারণ আমি দেখলাম একটা ছেলে চিৎকার দিল, ওখানে আরো কেউ আছে। কর্নারে অন্ধকারের জন্য কিছুই বোঝা যাচ্ছে না, তাই বোঝার জন্য কাছে গেলাম। কাছে গিয়ে আমি আবার ঝটকা খেলাম, কারণ এটা তো রাইসা আর ওর দুইটা ছেলে বন্ধু। আমাকে আসতে দেখে একটা ছেলে রাইসার মুখ চেপে ধরছিল, আর রাইসা হাতে কামড় দিয়ে দেয়, সেজন্য ছেলেটা চিৎকার করে। আমাকে দেখে রাইসা কান্না করতে লাগলো, আর ছেলে দুইটা বলল, এই তুই এখানে কি চাস? আমি বললাম, আপনারা এখানে ওর সাথে কি করছেন? ছেলেটি বলল, আর সুযোগ পেয়েছি, তাই সুযোগে সদ্ব্যবহার করছি। আমি বললাম, মানে? ছেলেটি বলল, এত মানে মানে করিস না, চাইলে তুইও আমাদের সাথে জয়েন করতে পারিস। আমি বললাম, আপনারা তো ওর বন্ধু, আর বন্ধু হয়ে ওর এত বড় সর্বনাশ কেন করছেন? ছেলেটি বলল, হ্যাঁ বন্ধু ছিলাম, কিন্তু ওর বাবা যেই দিন আমাদের অপমান করে বের করে দিয়েছে সেই দিনই ঠিক করে নিয়েছিলাম এর প্রতিশোধ আমরা ওর থেকে নিবই, আর আজ সেটার সুযোগ পেয়েছি। আসলে ওকে ভোগ করার জন্যই বন্ধুত্বের নাটক করে গেছি। আমি তো ওদের কথাগুলো শুনে থ হয়ে দাঁড়িয়ে রইলাম। এ আবার কেমন বন্ধুত্ব? এর চেয়ে আমাদের গ্রামের বন্ধুরাই অনেক ভালো। আমার চুপ থাকা দেখে ছেলেগুলো আবার বলল, তোকেও তো ও সহ ওর বাবা অনেক অপমান করেছে, কতই অত্যাচার করেছে, চাইলেও তুইও আমাদের সাথে জয়েন করতে পারিস, কি করবি তো? ওদের কথা শুনে রাইসা আমার দিকে করুণ দৃষ্টিতে তাকালো। রাইসার চুলগুলো এলোমেলো হয়ে আছে, চোখ মুখ বিধ্বস্ত, হাতগুলো বাঁধা। দুইটা ছেলের শক্তির কাছে পরাজিত হয়ে ওর এমন অবস্থা হয়েছে। ওর সাথে আমার রাগ থাকতে পারে, কিন্তু এমন অবস্থায় এর সুযোগ নেওয়াটা মোটেও ঠিক হবে না। ছেলে দুইটা আমার চেয়ে বড় হবে, এদের দুইজনকে পরাজিত করতে হলে বুদ্ধি করে পরাজিত করতে হবে। ছেলেটি বলল, ওই এত ভাবছিস কি? হ্যাঁ না হয় না বল। রাইসা আবার আমার দিকে করুণভাবে তাকালো, হয়তো ভাবছে আমিও ওদের দলে যোগ দিব। আমি কোনো কথা না বলেই কাছে দাঁড়িয়ে থাকা ছেলেটার তলপেটে লাথি মারলাম। আচমকা লাথি খেয়ে ছেলেটা একটু দূরে পড়ে গেল। এটা দেখে আরেকটা ছেলে আমাকে মারতে এলো। গ্রামে আগে থেকেই মারামারি করতে অনেক ভালো লাগতো, কারণ ভালো মারামারি পারি, কিন্তু শহরে এসে তা কখনো দেখাইনি। এবার কারো বিপদে একটু মারামারি করাই যায়। এবারও ছেলেটাকে আচ্ছা মতো ধোলাই দিলাম, অবশ্য নিজেও কয়েকটা ঘুষি খেয়েছি। দুইটা ছেলে মাটিতে গড়াগড়ি খাচ্ছে। ওদের কাছে গিয়ে বললাম, মেয়েদের সম্মান কর, তাহলে সম্মান পাবি। আমি রাইসার কাছে এসে ওর হাতের বাঁধন খুলে দিলাম, আর রাইসা আমাকে সাথে সাথে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আমি বললাম, আরে কি করছেন, ছাড়ুন। কিছুক্ষণ পর রাইসা আমাকে ছেড়ে দিল। রাইসা বলল, থ্যাংক ইউ সো মাচ, আমি ভাবছি তুমিও ওদের দলে যোগ দিবে। আমি বললাম, আরে সমস্যা নেই ম্যাডাম, আসুন আপনাকে বাসায় পৌঁছে দিই। তারপর আমি রাইসাকে বাসায় নামিয়ে দিলাম। রাস্তায় আসার সময় আজকে রাইসা একদম চুপচাপ ছিল, একটা কথাও বলেনি। হয়তো সে অনেক ভয় পেয়ে আছে। বাসায় নামিয়ে দিয়ে আমি চলে আসতে লাগলাম। এমন সময় রাইসা পিছন থেকে আমাকে ডাক দিল, দীপু। আমি পিছন ঘুরে একটু কাছে গিয়ে বললাম, জি ম্যাডাম, কিছু বলবেন? রাইসা বলল, বাসায় আসো। আমি বললাম, ধন্যবাদ ম্যাডাম, কিন্তু আমি যাব না, আসছি বলেই সেখান থেকে তাড়াতাড়ি করে চলে আসলাম। রাইসা পিছনে অনেকবার ডাকছে, কিন্তু আমি শুনিনি। রাইসা বাসায় যেতেই ওর এরকম অবস্থা দেখে আঙ্কেল আন্টি উতলা হয়ে বললেন, তোর কি হয়েছে মা, তোর এই অবস্থা কেন? রাইসা কোনো কথা না বলেই ওর বাবাকে জড়িয়ে ধরে অনেক কান্না করতে লাগলো। কিছুক্ষণ পর কান্না থামিয়ে আঙ্কেল আন্টিকে সব ঘটনা খুলে বলল। সব শুনে আঙ্কেল ছেলেগুলোর ওপর অনেক রাগান্বিত হলো, আর সাথে সাথে পুলিশকে ফোন করে ছেলেদেরকে ধরিয়ে দেয়। আঙ্কেল বলল, দীপু আসছিল বাসায়, নিয়ে আসিসনি কেন? রাইসা বলল, আসতে বলছি কিন্তু আসেনি। আঙ্কেল বলল, আমরা সত্যি ওর উপর অনেক অন্যায় করেছি, আর শেষ পর্যন্ত সে এগুলো ভুলে গিয়ে তোর উপকার করলো। তোকে বলেছিলাম না, গ্রামের মানুষ সত্যি অনেক সহজ সরল হয়। রাইসা বলল, আব্বু, এবার বুঝেছি গ্রামের মানুষ আর শহরের মানুষের পার্থক্য কোথায়। আঙ্কেল বলল, যা মা, এখন তুই তোর রুমে গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট নে। রাইসা বলল, আব্বু আরেকটা কথা। আঙ্কেল বলল, কি? রাইসা বলল, আমি দীপুকে সেই দিন চোর সাব্যস্ত করার জন্য টাকাগুলো ওর ব্যাগে রেখেছিলাম। আঙ্কেল বলল, কি? বুঝলাম না। রাইসা বলল, তোমরা ওকে অনেক ভালোবাসতে, আরও গ্রামের ছেলে বলে আমি ওকে সহ্য করতে পারতাম না। তার উপর ওকে তুমি এই বাড়িতে রেখেছো, তাই আমি প্ল্যান করে রাতে টাকাগুলো নিয়ে ওর ব্যাগে রেখেছিলাম, যাতে ওকে তোমরা এই বাসা থেকে বের করে দাও। আঙ্কেল সব শুনে মাথায় হাত দিয়ে অবাক হয়ে বলল, এটা আমি কি করলাম? ছি, আর
আর তোমার এইসব করতে লজ্জাও লাগলো না? রাইসা বলল, সরি আব্বু, আমি বুঝতে পারিনি। এখন আমি আমার ভুল বুঝতে পারছি। আঙ্কেল বলল, আমাকে সরি বলে কি হবে? যার কাছে ভুল করেছো তাকেই সরি বলবে। আর আমিও তো অনেক বড় ভুল করেছি। যে আমাদের জন্য এত কিছু করে গেছে তাকে সন্দেহ করাটা মোটেও ঠিক কাজ হয়নি। এখন ওর কাছে ক্ষমা চাইবো কি করে? ও কোথায় থাকে কিছুই তা জানি না। রাইসা বলল, ও কোথায় আছে আমি জানি। আঙ্কেল বলল, কোথায় আছে? রাইসা বলল, একটা গাড়ির গ্যারেজে থাকে। আঙ্কেল বলল, কি গ্যারেজে? কত কষ্টই না আছে। কালকেই আমরা সবাই যাব ওর কাছে ক্ষমা চাইতে আর এই বাসায় ফিরিয়ে আনতে। রাইসা বলল, ঠিক আছে আব্বু। আঙ্কেল বলল, এখন তুমি তোমার রুমে যাও বলে যে যার রুমে চলে গেল। এইদিকে আমি গ্যারেজে এসে ফ্রেশ হয়ে কিছু খেয়ে কাজে লেগে পড়লাম। আজকে বাসার সবার কথা অনেক মনে পড়ছে। জানি না তারা কেমন আছে, নিশি বা কেমন আছে, হয়তো আমাকে ভুলে গেছে। কিছুক্ষণ চিন্তা ভাবনার পর একটা ডিসিশন নিলাম। তাই হাতের কাজগুলো সারার পর মহাজনের কাছে গেলাম। আসসালামু আলাইকুম। মহাজন বলল, ওয়ালাইকুম আসসালাম। আরে দীপু যে, তুমি তো আসোই না গ্যারেজ ছাড়া, তা আজ কি মনে করে? আমি বললাম, একটা কথা বলতাম, যদি অনুমতি দিতেন। মহাজন বলল, আরে পাগল ছেলে, অনুমতি নেওয়ার কি আছে, বলে ফেলো তো। টাকা লাগবে? আমি বললাম, না সেরকম কিছু না। মহাজন বলল, তাহলে? আমি বললাম, আসলে আমি কালকে সকালে গ্রামের বাড়িতে যেতে চাই। বাড়ির কথা অনেক মনে পড়ছে। 2 বছর হলো বাসায় যাইনি। আর তাদের সাথে যোগাযোগও নেই, ফোন ছিনতাই হওয়ার জন্য। আপনাকে তো সব বলেইছিলাম। মহাজন বলল, হ্যাঁ মনে আছে। তাহলে তোমার ভার্সিটির ক্লাস? আমি বললাম, ভার্সিটি গরমে কিছুদিন বন্ধ আছে। মহাজন বলল, আচ্ছা ঠিক আছে যেও, কিন্তু যাওয়ার আগে কাল সকালে আমার সাথে দেখা করে যেও। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ মহাজন। উনি মুচকে আসলেন। আমিও সেখান থেকে চলে আসলাম। কতদিন পর গ্রামের বাড়িতে যাচ্ছি, ভেবেই অনেক ভালো লাগছে। চাচা চাচিকেও বলতে হবে, না হলে ওনারা চিন্তা করবেন। চাচাকে তো এখন পাবো না, রিক্সা নিয়ে বের হয়েছে, তাই ভাবলাম রাতে যাব। গ্যারেজে এসে টুকটাক কাজ করে সন্ধ্যায় ফ্রেশ হয়ে চাচার বাসায় চলে গেলাম। গিয়ে দেখি চাচি চুলায় রান্না করতেছে। চাচা তার বাসায় বসে আছে। আমি বললাম, আসসালামু আলাইকুম চাচা চাচি। চাচা বলল, ওয়ালাইকুম আসসালাম বাপজান। আরে তুমি হঠাৎ এখানে? খুব খুশি হয়েছি বাপজান তুমি আইছো। তোমার চাচি তোমার কথাই বলছিল। আমি বললাম, কেমন আছেন আপনারা? চাচা বলল, ভালো আছি বাপজান, তুমি কেমন আছো? আমি বললাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। চাচি বলল, তুমি কিন্তু খেয়ে যাবা বাবা। আমি বললাম, অবশ্যই খাবো চাচি, আপনার হাতের রান্না মিস করতেছি বলেই তো এসেছি। চাচি বলল, অনেক খুশি হইলাম। আমি বললাম, চাচা একটা কথা বলতে আসছি। চাচা বলল, কি কথা বাপজান কও, কিছু বিপদ হয়েছে? আমি বললাম, না চাচা সেরকম কিছু না। চাচা বলল, তাহলে? আমি বললাম, কাল সকালে আমি গ্রামের বাড়িতে যেতে যাচ্ছি। আপনি জানেনই তো, 2 বছর হলো পরিবারের কাউকে দেখি না, তাই আজ খুব মনে পড়ছে। চাচা বলল, তুমি আইবা কবে? আমি বললাম, কয়েকদিন পরেই চলে আসবো। চাচা বলল, ঠিক আছে বাপজান যেও। তারপর রাতে চাচা চাচি আর আমি একসাথে ডিনার করে নিলাম। ওনার হাতের রান্নার মজাই আলাদা। তারপর আরো কিছুক্ষণ ওনাদের সাথে আড্ডা দিয়ে রাতে গ্যারেজে ফিরলাম। এসেই ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম। তারপর ব্যাগ গুছিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিলাম। মহাজন দেখা করতে বলেছিল, তাই সেখানে চলে গেলাম। গিয়ে বললাম, আসসালামু আলাইকুম মহাজন, আমি যাচ্ছি, আপনি দেখা করতে বলেছিলেন। মহাজন বলল, একটু দাঁড়াও বলেই মহাজন ভিতরে চলে গেল। কিছুক্ষণ ফিরে এসে যা বললেন তা শুনে আমি অবাক, কারণ উনি বললেন, এই নাও। আমি বললাম, কি এটা? মহাজন বলল, এখানে কিছু টাকা আছে, তোমার কাজে লাগবে। আমি বললাম, না না আঙ্কেল, আমার টাকা লাগবে না, আপনি আমার জন্য অনেক কিছু করেছেন, এই ঋণটাই আমি শোধ করতে পারবো না। মহাজন বলল, আরে নাও, যাওয়ার সময় তোমার পরিবারের জন্য কেনাকাটা করে নিয়ে যাবে, নাও বলছি। আমি প্রথমে রাজি না হলেও মহাজনের অনেক জোরাজোরিতে নিয়ে নিলাম। তারপর বললাম, আমি এখন আসি তাহলে। মহাজন বলল, দেখে শুনে যেও। আমি বললাম, আল্লাহ হাফেজ। মহাজন বলল, আল্লাহ হাফেজ বলেই আমি সেখান থেকে চলে আসলাম। এসে বাসার সদস্যদের জন্য কিছু কেনাকাটা করলাম, নিশির জন্য স্পেশাল কিছু কিনলাম। তারপর রেল স্টেশনে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পর গাড়ি আসতেই আমি আমার সিটে চলে আসলাম। গাড়ি ছুটতে লাগলো তার আপন গতিতে। এইদিকে রায়সা আঙ্কেলকে নিয়ে গ্যারেজে আসছে। আঙ্কেল বলল, দীপু, দীপু আছো? একটা ছেলে বের হয়ে এসে বলল, কাকে খুঁজছেন? আঙ্কেল বলল, এখানে দীপু থাকে না? ছেলেটি বলল, থাকে, কিন্তু সকাল থেকে দেখছি না ভাই কোথায়। আঙ্কেল বলল, আচ্ছা এই গ্যারেজটা কার? ওনার সাথে কথা বলবো। ছেলেটি বলল, আসেন আমি নিয়ে যাচ্ছি।
তারপর ছেলেটি মহাজনের কাছে নিয়ে গেল। মহাজন বলল, জি কারা আপনারা? আঙ্কেল বলল, আপনি আমাদের চিনবেন না, দীপু কোথায়? আমরা তার সাথে দেখা করব। আপনি কি বলতে পারবেন সে কোথায়? মহাজন বলল, সে আজকে সকালে গ্রামের বাড়িতে চলে গেছে। আঙ্কেল বলল, ও আসবে কবে সেটা কি বলে গেছে? মহাজন বলল, না। আঙ্কেল মন খারাপ করে বলল, ও আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। এইদিকে আমার মনটা কেমন জানি অস্থির হয়ে আছে। কতদিন পর আব্বু আম্মু চাচ্চু চাচ্চি নিশির মুখ দেখবো ভাবতেই মনের ভিতরে এক ভালো লাগা কাজ করছে। যাত্রা পথ যেন শেষই হচ্ছে না। অবশেষে 6 ঘন্টা জার্নি করে বগুড়া রেল স্টেশনে পৌঁছে গেলাম। সেখান থেকে একটা সিএনজি নিয়ে সরাসরি কাহালু চলে আসলাম। আর সেখান থেকে আমার চিরচেনা সেই ছোট্ট গ্রামে চলে আসলাম। কতদিন পর আমাদের প্রাণপ্রিয় গ্রামটা দেখছি, যেন চোখটা জুড়িয়ে যাচ্ছে। গ্রামের মেঠোপথ দিয়ে হেঁটে যাচ্ছি, কাঁধে একটা ব্যাগ, হাতে আরো কয়েকটা ব্যাগ। মেঠোপথ দিয়ে হেঁটে বাড়ির কাছে পৌঁছাতেই হার্টবিটটা কেন জানি জোরে চলতে শুরু করলো। আমি এখন বাড়ির মেন গেটে দাঁড়িয়ে আছি। দরজা খুলে প্রবেশ করতেই দেখি আমার মা জননী উঠানের নিচে ফুল গাছটায় পানি দিচ্ছে। আমাকে এখনো লক্ষ্য করেনি। আম্মুকে অনেকদিন পর দেখে চোখের পানি বাধা মানলো না, টপ করে বয়ে পড়তে লাগলো। তারপর নিজের চোখের পানি মুছে আমি বলে উঠলাম, আম্মু। আমার ডাক শুনে আম্মু আস্তে আস্তে আমার দিকে তাকালেন আর বললেন, কে? তারপর আমি আম্মুর আরো একটু কাছে গিয়ে বললাম, আম্মু আমাকে চিনতে পারছো? আম্মু আমাকে দেখে একদম থ হয়ে গেছে, একদম পুরো অবাক হয়ে আমতা আমতা করে বলল, দীপু? আমি বললাম, হ্যাঁ আম্মু, আমি তোমার ছেলে দীপু। তারপর আম্মু আর কিছু না বলে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো আর জোরে জোরে কান্না করতে লাগলো আর বলতে লাগলো, এতদিন কই ছিলি বাবা? একটা বারও এই মায়ের কথা মনে পড়েনি? একটা বারও কি ফোন করাও যেত না? জানিস তোকে খুঁজতে ঢাকা পর্যন্ত গিয়েছিলাম, কিন্তু পাইনি। আমরা তো ভাবছি তুই। আমি বললাম, সরি আম্মু, ভুল হয়ে গেছে। অনেকক্ষণ জড়িয়ে ধরে কাঁদার পর আম্মু আমাকে ছেড়ে দিল। তারপর আমার হাত পা বুক ভালো করে দেখতে লাগলো। এইসব দেখে আমি বললাম, আরে আম্মু কি করছো? আম্মু বলল, দেখছি। আমি তো স্বপ্ন দেখছি না। আমি বললাম, আম্মু আমি তোমার সামনে বাস্তবে দাঁড়িয়ে আছি। তারপর আম্মু আমার কপালে গালে অনেকগুলো চুমু খেলো। অনেকদিন পর মায়ের ভালোবাসার স্পর্শ পেলাম। তারপর আমি বললাম, আম্মু ভিতরে যাইতে দিবা না নাকি এখানেই থাকবো? আম্মু বলল, আরে চল ভিতরে চল। তারপর আমি ভিতরে আসলাম আম্মুর সাথে। ভিতরে আসতে আম্মু জোরে জোরে বলতে লাগলো, তোমরা কে কোথায় আসো? দেখে যাও কি আসছে। আম্মুর কথায় আব্বু চাচ্চু চাচি সবাই দৌড়ে এলো। আমাকে দেখে তারাও একদম হা হয়ে দাঁড়িয়ে রইলো। আর সবাই একসাথে বলল, দীপু। আমি বললাম, কেমন আছো তোমরা সবাই? আমার কথার উত্তর না দিয়ে সবাই একসাথে আমাকে জড়িয়ে ধরলো। আর আম্মুর মতো সবাই একই কথা বলতে লাগলো, এতদিন কইছিলাম। ওনাদেরকেও অনেক কথা বলে শান্ত করলাম। সবাইকে দেখলাম, কিন্তু নিশিকে দেখতে পেলাম না। তারপর আমি বললাম, নিশি কোথায়? ওকে দেখছি না কেন? আমার কথা শুনে সবাই মুখ কালো করলো। তারপর যেটা বললো সেটা শুনে এবার আমি অবাক হয়ে গেলাম, কারণ তারা বলল, আব্বু বলল নিশি বাসায় নেই। আমি বললাম, নেই মানে? কোথায় গেছে? চাচ্চু বলল, রেখার বাসায় গেছে। আমি বললাম, মানে বুঝলাম না। আম্মু বলল, রেখার বিয়ে হয়ে গেছে। নিশি রেখার শ্বশুর বাড়ি বেড়াতে গেছে। আমি বললাম, কি আপুর বিয়ে হয়ে গেছে? আম্মু বলল, হুম। আমি মন খারাপ করে বললাম, ও আচ্ছা, আমার একমাত্র আপুর বিয়ে, আমি উপস্থিত থাকতে পারলাম না। কত বড় হতভাগা আমি। তারপর আবার আম্মু বলল নিশির অনেক মন খারাপ ছিল, সারাদিন রুমে বসে থাকতো। তার অনেক জেদ, সেও শহরে পড়াশোনা করতে যাবে। আমরা ওকে যেতে দিইনি, তাই সবসময় চুপচাপ মন মারা হয়ে থাকতো। আর তাছাড়া তোর চিন্তা তো সবসময় করেই, তাই ওর মন ভালো করার জন্য আমরাই ওকে জোর করে রেখার বাসায় পাঠিয়েছি। আমি মন খারাপ করে বললাম, ও আচ্ছা। মনে মনে ভাবলাম, এত কষ্ট করে এলাম, নিশির সাথে আমার দেখা হবে না তাহলে? ভাবতেই মনটা খারাপ হয়ে গেল। তারপর আমি বললাম, যাক ভালোই হলো, পিচ্চিটা থাকলে আমাকে জ্বালিয়ে মারতো, কয়েকদিন তো শান্তিতে থাকতে পারবো। মিথ্যা নাটক করলাম। আম্মু বলল, ও আর এখন পিচ্চি নেই, দেখলে তুই অবাক হবি। আমি বললাম, হ্যাঁ দেখা যাবে। আব্বু বলল, আচ্ছা অনেক দূর জার্নি করে আসছিস, এখন নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট নে, আমি আর তোর চাচ্চু বাজারে যাব। আমি বললাম, আচ্ছা ঠিক আছে আব্বু। বলেই আমি আমার সেই চিরচেনা রুমে চলে আসলাম। রুমে ঢুকেই তো আমি পুরোই অবাক। একদম সাজানো গোছানো একটা রুম, পরিষ্কার একটা রুম, আমি যেমন রেখে গিয়েছিলাম তার চেয়ে সুন্দর করে রাখা। আমি শুধু রুমটা ঘুরে ঘুরে দেখছি, তখন পিছন থেকে আম্মু বলে উঠলো, এগুলো সব নিশি পাগলির কাজ, সারাক্ষণ তোর রুমে এসে বসে থাকে আর এত সুন্দর করে গুছিয়ে রাখে। আমি বললাম, বাহ, পিচ্চিটা তো ভালোই ঘর গুছাতে জানে।
আম্মু বলল আচ্ছা শোন, আমি রান্না করে গেলাম, তুই ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট নে, তারপর খাবার হয়ে গেলে আমি তোকে ডেকে দিব, কেমন? আমি বললাম ঠিক আছে আম্মু। বলেই আম্মু চলে গেল। আমি ওয়াশরুম থেকে গোসল করে এসে ড্রেস চেঞ্জ করে বিছানায় একটু গায়ে লিয়ে দিলাম। গায়ে লিয়ে দিতে কখন যে ঘুমিয়ে গেছি নিজেও জানি না। খাবার সময় আম্মু ডাকতে এসে আমাকে ঘুমানো অবস্থায় দেখে আর ডাক দিল না। ভাবলো আমি অনেক ক্লান্ত। সবাই খাবার সময় আম্মু বলে উঠলো, দীপুর আব্বু। আব্বু বলল বলো। আম্মু বলল নিশিকে একটা ফোন করে আসতে বলো। আব্বু বলল আমিও সেটাই ভাবছি। চাচ্চু বলল কেন ভাইজান? আম্মু বলল দেখো, আমি জানি রেখার বাসাতেও ওর মন খারাপ করেই থাকবে। তোমার মেয়েকে আমরা খুব ভালো করে চিনি। যদি এখানে এসে দীপুকে দেখে, ও আমাদের থেকে অনেক বেশি খুশি হবে। আব্বু বলল তাহলে কি ফোন করব? চাচি বলল আমার মনে হয় করাই ভালো, কারণ পরে যদি শোনে আসার পরেও তাকে জানানো হয়নি, তাহলে আরেক কাণ্ড ঘটে ফেলবে। আম্মু বলল ঠিক বলেছো, তোমার মেয়েটা এমন কেন? চাচি বলল আমি কি করব, তোমরাই তো ওকে আদর দিতে দিতে বাদর বানিয়েছো ভাবি। বলে সবাই হাসতে লাগলো। তারপর সবাই খাওয়া দাওয়া শেষ করলো। খাওয়া শেষ করে আব্বু নিশিকে ফোন করলো। রিসিভ করতেই নিশি বলল আসসালামু আলাইকুম বড় আব্বু। আব্বু বলল ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? নিশি বলল আলহামদুলিল্লাহ ভালো, আপনারা কেমন আছেন? আব্বু বলল আমরাও ভালো আছি মামুনি, তবে এখন আরো ভালো আছি। নিশি বলল আরো ভালো কেন? আব্বু বলল তুমি যদি এখানে থাকতে তাহলে তুমি আমাদের চেয়েও আরো বেশি ভালো থাকতে। নিশি বলল তাই নাকি? ঘটনা কি বলেন তো বড় আব্বু। আব্বু বলল সেটা কি ফোনেই শুনবা নাকি নিজে এসে দেখবা? নিশি বলল আগে শুনি, তারপর ভাববো যাবো কি যাব না। আব্বু বলল বললে তুমি না এসে থাকতেই পারবে না। নিশি বলল তাহলে বলেন আগে শুনি। আব্বু বলল দীপু বাসায় আসছে। নিশি বলল কি, দীপু ভাইয়া? আব্বু বলল ঠিকই শুনছো। নিশি বলল আপনি ফোন রাখেন, আমি এক্ষুনি যাওয়ার জন্য রেডি হচ্ছি, আল্লাহ হাফেজ। বলেই নিশি ফোন কেটে দিল। আব্বু বলল হ্যালো হ্যালো। চাচ্চু বলল কি হয়েছে ভাইজান? আব্বু বলল তোর মেয়ে শুনেই ফোন কেটে দিছে, সে রেডি হচ্ছে আসার জন্য, আর এক সেকেন্ডও সে বরবাদ করতে চায় না, তাই আমার সাথেও আর কথা বললো না, কেটে দিছে। চাচি আর চাচ্চু মুচকি হাসতে লাগলো। তারপর আম্মু বলল বলেছিলাম না সবচাইতে বেশি খুশি নিশি হবে। তারপর আব্বু চাচ্চুকে বলল ভাই তোর কাছে একটা জিনিস চাইবো, দিবি? চাচ্চু বলল আরে ভাইজান এভাবে বলছো কেন, একবার চেয়েই তো দেখো। আব্বু বলল দেখ, আমি খুব ভালো করেই বুঝতে পারি তোর মেয়ে আমার ছেলেকে অনেক ভালোবাসে, আর আমার ছেলেও তোর মেয়েকে পছন্দ করে, তাই আমি তোর মেয়েকে এই বাড়ির বউ বানাতে চাই, বল তুই রাজি কিনা? চাচ্চু বলল ভাইজান সত্যি বলতে দীপুকেও ছেলে হিসাবে আমাদের অনেক পছন্দ, আর ওর সাথে বিয়ে হলে আমাদের মেয়ে আমাদের চোখের সামনেই থাকবে, এর চেয়ে ভালো প্রস্তাব আর হতেই পারে না, আমরা রাজি, কি বলো নিশির আম্মু? চাচি বলল হ্যাঁ অবশ্যই আমরা রাজি ভাইজান। আব্বু বলল আলহামদুলিল্লাহ। বেশ কিছুক্ষণ পর নিশি ছুটে এলো, সাথে রেখা আপু আর দুলাভাইও আসছে। ওকে দেখেই আম্মু বলল নিশি এত জলদি কেমনে আসলি? নিশি কোনো কথার উত্তর না দিয়ে সরাসরি বলল দীপু কোথায়? আম্মু বলল আরে উত্তেজিত হোস না, ও আছে। তখন দুলাভাই বলল আমার শালিকা উত্তেজিত হবে না, সারা রাস্তা ওর নাম জপতে জপতে আসছে, কেমন হয়েছে আমাকে মনে আছে কিনা এই সেই। নিশি বলল দুলাভাই থামেন তো, বড় আম্মু বলো না দীপু কোথায়? আম্মু বলল ওর রুমে ঘুমাই। বলা মাত্রই নিশি আর এক মুহূর্ত দেরি না করে আমার রুমে হাঁটা দেওয়া শুরু করে। সবাই আজব দৃষ্টিতে নিশির দিকে তাকিয়ে আছে। আমার রুমের দরজার সামনে আসতেই নিশির হার্টবিট বাড়তে লাগলো। তারপর নিশি আস্তে করে দরজা খুলে আমার রুমে প্রবেশ করলো। আমার খাটের কাছে এসে আমাকে দেখে নীরবে চোখের পানি ফেলতে লাগলো। আমাকে ঘুম থেকে না তুলেই আমার পাশে বসে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতে লাগলো। মনে হয় কত বছরে আমাকে দেখার তৃষ্ণা আজ মিটাচ্ছে। কিছুক্ষণ পর কপালে নিশির ঠোঁটের স্পর্শ পেতেই আমার ঘুম ভেঙে গেল। চোখ মিলতেই দেখি নিশি আমার কপালে তার ঠোঁটের স্পর্শ দিচ্ছে। আমি লাফ দিয়ে উঠে বললাম নিশি তুই এখানে, এগুলো কি করতেছিস? নিশি আমার কথার কোনো উত্তর না দিয়ে শুধু দেখতেই আছে। তারপর আমি আবার বললাম কি হলো, হা করে তাকিয়ে আছিস কেন, কিছু বল। নিশি বলল কেমন আছো ভাইয়া? আমি বললাম আমি ভালো আছি, তুই কেমন আছিস? নিশি বলল এতদিন ভালো ছিলাম না, তোমাকে দেখার পর অনেক ভালো হয়ে গেছি।
আমি বললাম এখনো ডায়লগ ছাড়িসনি দেখছি। নিশি বলল, আমার কথা কি একবারও মনে পড়েনি এই 2 বছরে? এবার আমি চুপ হয়ে গেলাম, মাথা নিচু করে আছি। তারপর নিশি বলল, কি হলো, উত্তর দাও। আমি বললাম, তোদের সবার কথা অনেক মনে পড়ছে। নিশি বলল, তাহলে কেন আর যোগাযোগ করনি? তারপর আমি নিশিকে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বললাম। সব শুনে নিশি একদম থ হয়ে গেল। তারপর বলল, ভাইয়া একটা কথা বলবো? আমি বললাম, বল। নিশি বলল, আমি তোমাকে একবার জড়িয়ে ধরতে চাই। এইটারই অপেক্ষা তো আমিও করছিলাম। সেটা নিশি প্রকাশ করলো। যাই হোক, আমি শুধু মাথা নেড়ে হ্যাঁসূচক উত্তর দিলাম। আর সাথে সাথে নিশি আমাকে জড়িয়ে ধরলো। আমিও তাকে জড়িয়ে ধরলাম। বুঝতে পারছি নিশি কান্না করছে। তারপর আমি বললাম, এই পাগলি, কান্না করছিস কেন? নিশি বলল, ফ্যামিলির সবাই ভাবছে তুমি আর নেই, কিন্তু আমি কখনোই বিশ্বাস করিনি। আমি বিশ্বাস করি একদিন তুমি আমার জন্য হলেও ফিরে আসবে, আমার ভালোবাসা তোমাকে ফিরিয়ে আনবেই। আমি বললাম, আচ্ছা এখন তোর স্যার? নিশি বলল, না, ছাড়বো না। আমি বললাম, কেউ আসলে কি হবে? নিশি বলল, কেউ আসবে না। আমি বললাম, তুই একটা পাগলি। নিশি বলল, শুধু তোমার জন্য। আমি তোমাকে আর কোথাও যেতে দিব না। আমি বললাম, তাহলে 2 বছরের কষ্ট আমার বিফলে যাবে। তুই কি চাস আমার কষ্ট বিফলে যাক? নিশি বলল, না। তাহলে আমিও তোমার সাথে যাব। আমি বললাম, দেখা যাবে, এখন ছাড়, অনেক হয়েছে। নিশি বলল, ভাইয়া। আমি বললাম, বল। নিশি বলল, ভালোবাসি, অনেক ভালোবাসি। আমি বললাম, শোন। নিশি বলল, আমি বললাম, আমিও। নিশি বলল, সত্যি? আমি বললাম, এখন রুম থেকে যা, আমি ফ্রেশ হব। নিশি বলল, না, আমি এখানেই থাকবো, তুমি ফ্রেশ হয়ে আসো। আমি বললাম, তুই গেলে এখান থেকে? নিশি বলল, ঠিক আছে, যাব, তবে একটা শর্তে। আমি বললাম, কি শর্ত? নিশি বলল, তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য সবাই একটু বেশি বেশি লাইক আর একটা করে কমেন্ট করে দিও। ধন্যবাদ।